সুপ্রিয় চাকরি প্রার্থীগণ, আপনারা যারা খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার জন্য দীর্ঘদিন থেকে বসেছিলেন বা দীর্ঘদিন থেকে ওয়েট করছেন, আপনাদের জন্য আজকের এই ভিডিওটি। এই ভিডিওতে আমরা যে বিষয়গুলো দেখানোর চেষ্টা করব সেগুলো হচ্ছে যে সাম্প্রতিক সময়ে খাদ্য অধিদপ্তরের 4টি পদের পরীক্ষার ডেট প্রকাশ করা হয়েছে। গত 16 তারিখ থেকে শুরু হয়েছে, আগামী 26 তারিখ পর্যন্ত এডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন। এই 4টি পদের সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ এই 4টি পদের বিপরীতে কিভাবে পরীক্ষা হবে, পরীক্ষা পদ্ধতি কেমন, বা এই 4টি পদের গ্রেড কত, পদ সংখ্যা কত, বেতন এবং সুযোগ সুবিধা কি কি রয়েছে, এবং এই 4টি পদের পদোন্নতি এবং পরীক্ষার যে মান বন্টন সে বিষয়টি, এই 4টি পদেরই কোন পদের কি কি কাজ করতে হয় এবং খাদ্য অধিদপ্তরের চূড়ান্ত সাজেশন আজকের এই ভিডিওতে আমরা পাবলিশ করার চেষ্টা করব। ফার্স্টলি দেখুন, এই 4টি পদের আসলে কেন পরীক্ষার ডেট প্রকাশ করা হয়েছে, কেন অন্য পদগুলোর পরীক্ষার ডেট প্রকাশ করা হয়নি। প্রথম যেটা সূত্র সেটা হচ্ছে, আপনারা জানেন যে খাদ্য মন্ত্রণালয়ের যে নিয়োগ প্রক্রিয়া, এখানে বাংলাদেশ গেজেটের 2018 সালের 29 মার্চ যে গেজেটটা প্রকাশ করা হয়েছিল খাদ্য মন্ত্রণালয়ের নিমিত্তে, এইখানে তফসিল 6-এ এই 4টি পদের পরীক্ষার ক্যাটাগরি বা এই 4টি পদকে আসলে একই ক্যাটাগরিতে রাখা হয়েছে তফসিল 6 অনুসারে। সুতরাং এই তফসিল 6 অনুসারে কিন্তু এই 4টি পদের পরীক্ষার ডেট দেওয়া হয়েছে। তো আমি যদি ওই পদ 4টির নাম বলি, এই 4টি পদ হচ্ছে অপারেটর, যার গ্রেড হচ্ছে 15, এবং এখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 17 জন, অর্থাৎ 17 জনকে নিয়োগ দেওয়া হবে। এরপরে আসি আমরা 2 নম্বর যে পদটি, ল্যাবরেটরি টেকনিশিয়ান, এর গ্রেড হচ্ছে 14, এবং এখানে টোটাল 3টি পোস্ট ফাঁকা রয়েছে। এস্টেভেডার সর্দার, এর গ্রেড হচ্ছে 16, এখানে টোটাল 6টি পোস্ট ফাঁকা রয়েছে। এবং সহকারী অপারেটর, এর গ্রেডটা হচ্ছে 16, এখানেও টোটাল 33টি পোস্ট ফাঁকা রয়েছে। এই যে আপনার 4টি পদের নাম শুনছেন, এই 4টি পদেরই আসলে পরীক্ষা হবে খুব তাড়াতাড়ি, অর্থাৎ এডমিট কার্ড আপনার ডাউনলোড দিলে বুঝতে পারবেন যে আসলে কত তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এখন কথা হচ্ছে, এই 4টি পদে কিন্তু রাজস্ব খাতভুক্ত পদ, সুতরাং এই 4টি পদের ক্ষেত্রে আলাদা কোনো সুযোগ সুবিধা নেই। অর্থাৎ গভর্নমেন্ট চাকরিতে আপনারা যারা আছেন বা আমরা যারা আছি, আমরা কিন্তু সবাই জানি যে আসলে গভর্নমেন্ট চাকরি ক্ষেত্রে স্পেশাল কিছু কেস ব্যতীত বাকি সবগুলোর ক্ষেত্রে একই সুযোগ সুবিধা। যেমন আমি যদি কয়েকটা সুযোগ সুবিধার কথা বলি, যেমন শিক্ষা ভাতা, আপনার যদি 2 জন সন্তান থাকে সেক্ষেত্রে প্রত্যেকজন 500 করে করে সর্বোচ্চ 2 জন 1000 টাকার শিক্ষা ভাতা পাবে। এবং টিফিন ভাতা রয়েছে মাসিক 300 টাকা, একই সঙ্গে মেডিকেল ভাতা রয়েছে 1500 টাকা মাসিক। এবং এর সঙ্গে আরো রয়েছে বাসা ভাড়া। বাসা ভাড়ার বিষয়টা হচ্ছে এ ধরনের, আপনি যদি গ্রামে থাকেন এবং 9700 অর্থাৎ হচ্ছে 15তম গ্রেডের যদি নিচে হয় বা 15তম গ্রেডও যদি হয়, সেক্ষেত্রে আপনি গ্রামে থেকে 45% ভাড়া পাবেন। অর্থাৎ আপনার বেতন যাই হোক, অ্যাটলিস্ট 4500 টাকা আপনি বাসা ভাড়া পাবেন এখান থেকে। এছাড়াও এই পদের মধ্যে, অর্থাৎ এই 4টি পদের ক্ষেত্রে অন্যান্য সরকারি চাকরিতে যে সুবিধাগুলো, যেমন বাৎসরিক ইনক্রিমেন্ট রয়েছে, তারপরে টিএডিএ কিছু বিল রয়েছে, এই যে সুযোগ সুবিধাগুলো এই 4টি পদেও আপনারা পাবেন অন্যান্য সরকারি চাকরিজীবীর নেই। এখানে আসলে আলাদা করে কোনো সুযোগ সুবিধা, স্পেশাল কোনো সুযোগ সুবিধা এ ধরনের নেই। তো আমাদের এখানে এই ছিল মূলত সুযোগ সুবিধা, পদ সংখ্যা, গ্রেড। আপনি দেখুন, এই গ্রেডের ক্ষেত্রে যদি আসি, ধরুন আপনার এখানে অপারেটর পদে আপনার হচ্ছে এখানে টোটাল হচ্ছে গ্রেড হচ্ছে 15, অপারেটর পদের গ্রেড হচ্ছে 15, অর্থাৎ হচ্ছে 9700 টাকা স্কেল। সেক্ষেত্রে আপনার সম্মিলিতভাবে ক্যালকুলেশন করার পর 17 থেকে 18,000 টাকা এই ধরনের একটা স্যালারি আসবে টোটাল। এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান, এখানে হচ্ছে 14তম গ্রেড, এই ক্ষেত্রে হয়তো বা 19 থেকে 20,000 টাকা স্যালারি আসতে পারে টোটাল ক্যালকুলেশন করার পরে। এরপরে আছে হচ্ছে এস্টেভেডার সর্দার এবং সহকারী অপারেটর, 2টা পদেই কিন্তু আসলে 16তম গ্রেডের। এই 2টা গ্রেডেরই আপনার হচ্ছে 15,000 বা 15,500 এ ধরনের একটা স্যালারি আসবে, গ্রোস স্যালারি আর কি, সব মিলায় আর কি। তো এই ছিল মূলত আমাদের এখানকার এই বেতন কেমন হতে পারে সেই বিষয়টি।
সুযোগ সুবিধা, বেতন এবং পদ সংখ্যার বিষয়টা আমরা শেষ করে ফেললাম অলরেডি। এরপরে আসি আমরা এই পদ চারটির প্রত্যেকটা পদ ধরে ধরে আমি এখানে আলোচনা করব পদ চারটির পদোন্নতি। আমরা আজকের এই ভিডিওতে শুধু এই চারটি পদ নিয়ে আলোচনা করব। পরের ভিডিওতে আবার অন্যান্য যে নিয়োগগুলো রয়েছে অর্থাৎ অন্যান্য যে পদগুলো রয়েছে এই পদগুলোর সুযোগ সুবিধা অর্থাৎ সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আমরা এখানে দেখব পদোন্নতি। এই যে পদোন্নতিটা, এই পদোন্নতিটা এখানকার খাদ্য অধিদপ্তরের যে পদোন্নতিটা, এই পদোন্নতির যে সিস্টেমটা, অ্যাকচুয়াল যে সিস্টেমটা, এখানে বাংলাদেশ গেজেট 2018 এর 29শে মার্চ যে গেজেটটি প্রকাশ করা হয়েছিল, এই গেজেট অনুপাতে যে পদোন্নতির কথা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে সহকারী অপারেটর পদে আপনারা যারা রয়েছেন এবং স্টাফ হেডার পদে আপনারা যারা চাকরি করবেন বা জয়েন দেবেন, আপনাদের ক্ষেত্রে দুইটা কিন্তু 16তম গ্রেডের পদ। এই দুইটা পদের ক্ষেত্রে আপনারা যদি সঠিকভাবে অর্থাৎ ডিপার্টমেন্টাল যদি কোনো আপনার মামলা না থাকে বা অভিযোগ না থাকে, অর্থাৎ সহি শুদ্ধভাবে আপনি যদি নিখুঁতভাবে চাকরিটি করতে পারেন, সেক্ষেত্রে 3 বছরের মাথায় এসে আপনার প্রমোশন হতে পারে পদ সংখ্যা ফাঁকা থাকা সাপেক্ষে। সহকারী অপারেটর আর হচ্ছে স্টাফ হেডার দুটি হচ্ছে 16 গ্রেডের। তো এই পদ থেকে 3 বছর পরে আপনি অপারেটর পদে পদোন্নতি পাবেন, অপারেটর পদে পদোন্নতি পাবেন। এখন কথা হচ্ছে এই অপারেটর পদটা হচ্ছে আমাদের 15 গ্রেড, তার মানে আপনি 16 গ্রেড থেকে 15 গ্রেডে পদোন্নতি পাচ্ছেন। এখন দেখুন এই অপারেটর পদে যে পদোন্নতি পাচ্ছেন আপনি, ধরুন আপনার হচ্ছে 100 জন অপারেটর নেওয়া হবে, সেক্ষেত্রে ডিপার্টমেন্ট থেকে অর্থাৎ হচ্ছে পদোন্নতির মাধ্যমে নেওয়া হবে 70% এবং বাকি 30% নিয়োগের মাধ্যমে নেওয়া হবে, অর্থাৎ সরাসরি সার্কুলারের মাধ্যমে নেওয়া হবে। তার মানে আমরা কিন্তু এখানে স্পষ্ট একটা বিষয় স্পষ্ট যে আসলে এই সহকারী অপারেটর এবং স্টাফ হেডার সর্দার এই পদের ক্ষেত্রে প্রমোশনটা কিন্তু খুবই তাড়াতাড়ি হবে যদি পদ সংখ্যা ফাঁকা থাকে এবং কর্তৃপক্ষের যদি অনুমোদন থাকে সেক্ষেত্রে। এরপরে আসি আমরা অপারেটর অর্থাৎ যারা 15 গ্রেডে রয়েছেন তাদের পদোন্নতি কিভাবে হবে সেই বিষয়টা দেখুন। যারা অপারেটর রয়েছেন, আপনারা যদি 10 বছর স্মুথলি চাকরি করে যান, অর্থাৎ আপনার জন্য যদি ডিপার্টমেন্টে কোনো ক্লেম না থাকে, কোনো অর্থনৈতিক ঝামেলা না থাকে এবং আপনার বিপক্ষে যদি কোনো অর্থাৎ আপনার বিপক্ষে যদি কোনো অভিযোগ না থাকে, সেক্ষেত্রে আপনি সুপারভাইজার পদে পদোন্নতি পেতে পারেন 10 বছর পর। সেক্ষেত্রে কন্ডিশন হচ্ছে আপনাকে কিন্তু এই অপারেটর পদে অবশ্যই যখন পদোন্নতি পাবেন বা এই অপারেটর পদে যখন জয়েন দেবেন তখন অবশ্যই আপনাদের এইচএসসি পাস হতে হবে। অর্থাৎ আপনি অপারেটর পদ থেকে সুপারভাইজার পদে পদোন্নতি পাওয়ার মূল কন্ডিশন হচ্ছে আপনাকে 10 বছর স্মুথলি চাকরি করতে হবে, নির্ভেজাল চাকরি করতে হবে এবং আপনার অবশ্যই এইচএসসি পাস সার্টিফিকেট থাকতে হবে। যদি আপনি 10 বছর নিখুঁতভাবে চাকরি করেন বাট আপনার যদি এইচএসসি পাস সার্টিফিকেট না থাকে, তাহলে কিন্তু সুপারভাইজার পদে অ্যাপ্লিকেশন আপনি করতে পারবেন না বা পদোন্নতি আপনার হবে না। এইখানকে একটা বিষয় হচ্ছে খুবই ইন্টারেস্টিং বিষয় যে হচ্ছে যারা অপারেটর পদে আছেন তাদের গ্রেড হচ্ছে 15। এইখান থেকে সুপারভাইজার অর্থাৎ 10ম গ্রেডে আপনাকে পদোন্নতি দেওয়া হচ্ছে। এখন ধরুন 100 জন সুপারভাইজার নেওয়া হবে, সেক্ষেত্রে 55% নেওয়া হবে স্টোর কিপার এবং অপারেটর থেকে। আপনারা যারা স্টোর কিপার পদে আছেন এবং যারা অপারেটর পদে রয়েছেন, এই দুইটা পোস্ট থেকে পদোন্নতির মাধ্যমে 55% নেওয়া হবে সুপারভাইজার পদে, অর্থাৎ সরাসরি 10ম গ্রেডে। এরপরে যারা ফোরম্যান পদে রয়েছেন তাদের অর্থাৎ সেখান থেকে 15% নেওয়া হবে। তার মানে ফোরম্যান থেকে 15% পদোন্নতি পেয়ে সুপারভাইজার হবেন এবং অপারেটর এবং স্টোর কিপার পদ থেকে 55% পদোন্নতি পেয়ে সুপারভাইজার হবেন। তাহলে 55 আর 15 হচ্ছে 70%, বাকি 30% থাকে। এই 30% সরাসরি নিয়োগের মাধ্যমে সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়। এরপরে আসি আমরা এখানে দেখুন ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে আপনারা যারা জয়েন করবেন, এই পদের ক্ষেত্রে আপনাকে স্মুথলি ডিপার্টমেন্টে 12 বছর চাকরি করতে হবে, অ্যাটলিস্ট 12 বছর চাকরি করতে হবে নির্ভেজালভাবে। তার মানে এইখানে কিন্তু দেখুন এখানে পদোন্নতিটা খুবই ডিফিকাল্ট এবং এখানে শুধু 12 বছর হলেও হবে না, আপনাকে স্মুথলি চাকরি করতে হবে। এই 12 বছর চাকরি করার পরে আপনি সরাসরি নিয়োগ পাবেন
সহকারী রসায়নবিদ পর্যন্ত অর্থাৎ হচ্ছে আপনি এই ল্যাবরেটরি টেকনিশিয়ান পদ থেকে পদোন্নতি পেয়ে সহকারী রসায়নবিদ হতে পারেন। এই পদে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদ থেকে পদোন্নতির মাধ্যমে 33% নেওয়া হয় এবং বাকি 67% সরাসরি নিয়োগের মাধ্যমে নেওয়া হয়। এই ছিল মূলত যে 4টি পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, এই 4টি পদের ভবিষ্যৎ অর্থাৎ হচ্ছে এই 4টি পদে আপনারা জয়েন দেওয়ার পরে কি রকম পদোন্নতি পেতে পারেন, কি কি সুযোগ সুবিধা পেতে পারেন, এই বিষয়গুলো। এরপরে আসি আমরা পদোন্নতি পরীক্ষা পদ্ধতি। হ্যাঁ, এখন হচ্ছে এই 4টি পদেরই পরীক্ষা পদ্ধতি কেমন হবে এই বিষয়ে বাংলাদেশ গেজেটের 2018 সালের 29শে মার্চ যে গেজেটটি প্রকাশ করা হয়েছে এখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে যে তফসিল 6 এখানে বলা হচ্ছে যে 4টি পদের কথা বলা হচ্ছে। এই 4টি পদ হচ্ছে অপারেটর, ল্যাবরেটরি টেকনিশিয়ান, স্টেভেডর, সর্দার, সহকারী অপারেটর। এই 4টি পদের ক্ষেত্রেই যে মানবন্টনটা হবে। আচ্ছা, প্রথমে পরীক্ষা পদ্ধতি বলি। পরীক্ষা পদ্ধতি হবে এমসিকিউ। এখানে টোটাল 100টি এমসিকিউ থাকবে, অর্থাৎ এখানে লিখিত কোনো প্রশ্ন হবে না। লেখা আছে, এই তফসিলে লেখা আছে লিখিত, বাট এখানে হবে হচ্ছে এমসিকিউ পরীক্ষা হবে। 4টা অপশন থাকবে, আপনাকে একটা দেখাতে হবে, কোনো প্রকার নেগেটিভ মার্কিং নাই এখানে। আপনার পাস নম্বর হচ্ছে 50%। 50% যদিও পাস নম্বর বলা আছে, বাট যারা আপনারা সর্বোচ্চ নম্বর পাবে তাদেরকেই শুধু হচ্ছে রিটার্নে অ্যালাউ করা হবে, বাকিদেরকে কিন্তু আসলে অ্যালাউ করা হবে না। সুতরাং এখানে যারা সর্বোচ্চ বা সবচেয়ে বেশি নম্বর পাবে তাদেরকে শুধু রিটার্নে অ্যালাউ করা হবে। এরপরে যখন আপনারা প্রিলি পাস করবেন, দেন আপনার হচ্ছে ভাইভা অনুষ্ঠিত হবে। ভাইভাতে পরীক্ষা হবে 10 নম্বর। এই টোটাল 110 নম্বর, অর্থাৎ হচ্ছে লিখিত হচ্ছে 100 নম্বর এবং ভাইভা হচ্ছে 10 নম্বর। এই 110 নম্বরের মধ্যে আপনি কত পাবেন তার উপর ডিপেন্ড করে আপনার চাকরিটা আপনাকে দেয়া হবে। সুতরাং এখানে লিখিত পরীক্ষার নম্বর খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখব যে আসলে কোন সাবজেক্টে কত নম্বর থাকবে সেই বিষয়টি। দেখুন এখানে স্পষ্ট করে বলে দেয়া আছে। আমি যদি এখানে বলি, বাংলা বিষয়ে বলা আছে 25, ইংলিশ বিষয়ে বলা আছে 25, ম্যাথমেটিক্সে বলা আছে 30 এবং এখানে জেনারেল নলেজে বলা আছে, জেনারেল নলেজ এখানে বলা হচ্ছে 20। এই টোটাল হচ্ছে 100 নম্বর পরীক্ষা। এই টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে এই 4টি পদের ক্ষেত্রে। আপনারা যারা এই পদের পরীক্ষা দিবেন, সুতরাং এই যে বাংলা 25, ইংলিশ 25, ম্যাথ 30 এবং জেনারেল নলেজ 20, এই যে 100 নম্বরের পরীক্ষা কিভাবে আপনারা প্রিপারেশন নেবেন এই বিষয়গুলো আমার এই চ্যানেলে নিয়মিত আপডেট দেওয়া হবে। আর এখানে এই পরীক্ষার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 30 এখানে ম্যাথমেটিক্সে আছে। সুতরাং ম্যাথমেটিক্স এ যদি আপনি কখনো খারাপ করেন তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু এই পদগুলোতে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এই ছিল মূলত এখানকার পরীক্ষা পদ্ধতি এবং মানবন্টন। এরপরে আমরা দেখব সব শেষে, ভিডিওর সব শেষে আমরা দেখব কোন পদের কাজ কি। এখন এই মুহূর্তে আমরা দেখব সেটা হচ্ছে খাদ্য অধিদপ্তরের চূড়ান্ত সাজেশন। আমি এখানে এই খাদ্য অধিদপ্তরের চূড়ান্ত সাজেশন করতে গিয়ে গত 10 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করছি। এখানে যে কোশ্চেন যে টপিকসগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ শুধু খাদ্য অধিদপ্তরের জন্য এই টপিকসগুলো আপনাদেরকে আমি বলে দিচ্ছি এখানকার। ধরুন বাংলা পাঠ থেকে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ আপনারা এগুলো লিখে নিতে পারেন। এখানে ধ্বনি, বাংলা পাঠ থেকে আছে ধ্বনি। এই ধ্বনির মধ্যে আছে নত্যবিধান, সত্যবিধান, নত্যবিধান, সত্যবিধান এবং ধ্বনি পরিবর্তন। তার মানে বাংলা পার্টে কিন্তু আমরা এখানে এই ধ্বনি পার্টটা খুব ভালো করে আমাদেরকে পড়তে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর আপনারা জানেন যে আসলে আমার এই যে আলোচনাগুলো এগুলো কিন্তু সবগুলোই তথ্য নির্ভর আলোচনা। আর এখানকার আমি এর আগেও রেলের বলেন বা হচ্ছে আপনার হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগের যে সাজেশনগুলো আসলে দিয়েছিলাম এগুলো কিন্তু অনেকটা ইফেক্টিভ, কিন্তু অনেক ফলপ্রসূ। তো এখানে 2 নম্বর আছে হচ্ছে সন্ধি, সন্ধি। 3 নম্বর হচ্ছে আমাদের কারক সমাস শব্দ, কারক সমাস
শব্দ, এই শব্দের মধ্যে আবার সমার্থক শব্দ রয়েছে, এটা আপনারা পড়ে নেবেন। শব্দ কত প্রকার, কি কি, এই যে বিষয়গুলো, এগুলো বিষয় কিন্তু আপনার এখান থেকে পড়তে হবে। এরপরে আসি আমরা, এখান থেকে কিন্তু আপনার ধনাত্মক শব্দ, দ্বিরুক্তি শব্দ, এই বিষয়গুলো পড়তে হবে না। সমস্ত যে শব্দের যে ক্লাসিফিকেশন সবগুলো এখানে পড়তে হবে কিন্তু। এরপরে বাক্য সম্পর্কিত সকল বিষয়, বাক্য সম্পর্কিত সকল বিষয়, যেমন আছে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, এই যে বাক্যগুলো, এই বিষয়গুলো। এর সঙ্গে রয়েছে এক কথায় প্রকাশ, বাংলা পাঠ থেকে এই বিষয়গুলো যদি আপনারা খুব ভালো করে রিভিশন করেন, তাহলে আমি মনে করি এই খাদ্য অধিদপ্তরের গত 10 বছরের যে কোশ্চেনগুলো হয়েছিল, এই কোশ্চেনগুলো সবগুলো এর মধ্যেই আছে। এবং আগামীতে অর্থাৎ সামনে যে পরীক্ষাগুলো রয়েছে, এই পরীক্ষার জন্য এই অধ্যায়গুলো খুবই গুরুত্বপূর্ণ। বাংলা থেকে আমরা বলছিলাম এই 4টি পদের জন্য টোটাল 25টি কোশ্চেন আসবে। আমি যে সাজেশনটা দিচ্ছি, এই খাদ্য অধিদপ্তরের সকল পদের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আসি আমরা ইংলিশে, যদি আসি ইংলিশের ক্ষেত্রে, এখানে দেখুন পার্টস অফ স্পিচ রাইট ফ্রম দ্য ভার্ব, পার্টস অফ স্পিচ রাইট ফ্রম দ্য ভার্ব। তারপরে আর্টিকেল কারেকশন, আর্টিকেল রয়েছে, কারেকশন রয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, টেন্স, ভয়েস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, টেন্স, ভয়েস এবং ফ্রেজেস এন্ড ইডিয়মস, ফ্রেজেস এন্ড ইডিয়মস, এই যে পার্টগুলো রয়েছে ইংলিশ পার্ট থেকে, এই পার্টগুলো খুব ভালো করে দেখে যাবেন। অর্থাৎ এই টপিকসের আন্ডারে যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো কিন্তু আপনাকে খুব ভালো করে দেখতে হবে। এই ছিল বাংলা এবং ইংলিশ বিষয়ে সাজেশন। এরপরে আমরা দেখব অঙ্ক। অঙ্কের ক্ষেত্রে কোন পার্টগুলো পড়বেন আপনারা দেখুন। অঙ্কের ক্ষেত্রে ধরুন খুবই গুরুত্বপূর্ণের মধ্যে রয়েছে ধারা, লগ, সংখ্যা, সুদ এবং মুনাফা সম্পর্কিত যে অঙ্কগুলো রয়েছে, এই অঙ্কগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ট্রেনের অঙ্ক, নৌকার অঙ্ক, ট্রেন, নৌকা, এই ট্রেন এবং নৌকার ক্ষেত্রে যে অঙ্কগুলো খুবই সহজ সহজ, এই অঙ্কগুলো দেখবেন। ব্যাংকের কিছু অঙ্ক রয়েছে, এগুলো দেখার দরকার নেই এই পোস্টের জন্য, এই পোস্টগুলোর জন্য, অর্থাৎ খাদ্য অধিদপ্তরের জন্য বড় কোশ্চেনগুলো অত বেশি দেখার দরকার নাই এখানে। যদি আপনার বড় ম্যাথস লাগে, সেগুলো আমি আমার এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে আমি আপলোড করে দিব এখানে। তারপরে আপনার হচ্ছে পিতা পুত্রের অঙ্ক এবং লাভ ক্ষতি, পিতা পুত্রের অঙ্ক, পিতা পুত্রের অঙ্ক, লাভ ক্ষতি। এছাড়াও আমাদের আরো কিছু ম্যাথ রয়েছে, যেমন হচ্ছে মান নির্ণয়, মান নির্ণয়, বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ। এই বৃত্ত, চতুর্ভুজ এবং মান নির্ণয় সম্পর্কিত যে অঙ্কগুলো রয়েছে, এই অঙ্কগুলো কিন্তু আপনাদেরকে এখানে দেখতে হবে। অর্থাৎ খাদ্য অধিদপ্তরের জন্য এই যে ম্যাথস গুলো রয়েছে, এই টপিকসগুলো আপনারা বাসায় পড়বেন। এছাড়াও আমার এই চ্যানেলে প্রতিনিয়তই কিন্তু এই খাদ্য অধিদপ্তরের জন্য গুরুত্বপূর্ণ ম্যাথস গুলো দেয়া হচ্ছে, এবং কয়েকদিন পরে হয়তোবা আমরা এই খাদ্য অধিদপ্তরের পরীক্ষার কিছু মডেল টেস্ট দিব। আমার এই চ্যানেলের ভিডিওগুলো, অর্থাৎ গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো রয়েছে, এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমার এই চ্যানেলটি এখনই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। এবং আপনাদের যদি কোনো অধ্যায় বা কোনো টপিকসের কঠিন মনে হয়, এই বিষয়গুলো জানার জন্য অবশ্যই আমার এই চ্যানেলের ভিডিও কমেন্ট বক্সে এসে কমেন্ট করলে আমি এটাকে সলিউশন দিতে পারবো। এবং পার্সোনালি আপনারা
আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবারে আমরা এই 4টি পদের কোন পদের কি কাজ সেই কাজগুলো দেখব। দেখুন, আপনি যদি অপারেটর পদে সিলেক্টেড হন তাহলে আপনাকে কোন কোন কাজগুলো করতে হবে। সুপারভাইজারের নির্দেশনা অনুযায়ী গম খালাস কাজে ব্যবহৃত যন্ত্রপাতি পরিচালনা করতে হবে। অর্থাৎ আপনি যেখানে কাজ করবেন ওই সেটের যিনি সুপারভাইজার থাকবেন, ওই সুপারভাইজার যেভাবে নির্দেশনা দেবে ওইভাবে আপনাকে কাজ করতে হবে। গম প্রেরণ সূচি অনুযায়ী লাইটার কোস্টার লোডিং করা, স্ব শাখায় ব্যবহৃত যন্ত্রপাতি নির্দেশিকা অনুযায়ী পরিচালনা করা, স্ব শাখার দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজারকে দাপ্তরিক কাজে সহায়তা করা, অর্থাৎ কোনো সুপারভাইজারের দাপ্তরিক কাজেও আপনাকে সহায়তা করতে হবে, অর্থাৎ আপনার কাজ ব্যতীত তাকে সহায়তা করা লাগতে পারে। ব্যাগিং হাউসে কর্মরত শ্রমিকের কাজ পর্যবেক্ষণ করা, প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা, অর্থাৎ কোনো প্রোডাক্ট যদি বা খাদ্যদ্রব্য যদি ব্যাগিং করতে হয় সেক্ষেত্রে ওই হাউজের মধ্যে যারা কর্মচারী রয়েছেন তাদেরকে পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া লাগতে পারে আপনার। বস্তার স্টেনসিল ও ট্রাকের যাবতীয় তথ্যাদি যাচাই করা। স্টেনসিল মানে হচ্ছে একটা বস্তা বাঁধানোর পরে যে সিলগলা করা হয় সেটার কথা বলানো হচ্ছে এখানে। ট্রাক স্কেলে ট্রাক ও গমের ওজন পরীক্ষা করা ও নথি প্রস্তুতকরণ। সুপারভাইজারের নির্দেশনা অনুযায়ী কন্ট্রোল রুমে গম গ্রহণ, প্রেরণ ও স্থানান্তরের কাজ সম্পাদন করা লাগতে পারে আপনাকে। কম্পিউটারাইজড হপার স্কেলে কার্যক্রম পরিচালনা করা। এই যে 11 ধরনের কাজ, এছাড়াও আরও সুপারভাইজারের নির্দেশনা অনুযায়ী আরও কিছু কাজ করা লাগতে পারে আপনারা যারা অপারেটর পোস্টে নিয়োগ দেবেন তাদের ক্ষেত্রে। এরপরে আমরা দেখব সহকারী অপারেটর যারা রয়েছে তাদের কি কি কাজ আছে। গম খালাস কাজে ব্যবহৃত যন্ত্রপাতি পরিচালনা করতে সংশ্লিষ্ট অপারেটরকে সহায়তা প্রদান করা, অর্থাৎ এই যে উপরে যে অপারেটর রয়েছেন এনাকে সহায়তা করতে হবে সহকারী অপারেটরের। গম প্রেরণ সূচি অনুযায়ী লাইটার ও কোস্টার লোডিং করতে সংশ্লিষ্ট অপারেটরকে সহায়তা প্রদান করা। ব্যাগিং কাজে কর্মরত শ্রমিকদের কাজ পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনীয় নির্দেশনা বাস্তবায়ন করা। তার মানে নির্দেশনা দিতে হবে এবং আপনাকেও একটু কাজ করা লাগতে পারে, সেই কথাটা বলা হচ্ছে এখানে। বস্তার আর টেনসিল ও ট্রাকের যাবতীয় তথ্যাদি যাচাই করতে হবে, সংশ্লিষ্ট অপারেটরকে সহায়তা প্রদান করতে হবে। কন্ট্রোল রুমে গম গ্রহণ, প্রেরণ, হস্তান্তর কাজে সম্পাদন করতে সংশ্লিষ্ট অপারেটরকে সহায়তা প্রদান করতে হবে। কম্পিউটারাইজড হপার স্কেলে কার্যক্রম পরিচালনা করতে হবে, সংশ্লিষ্ট অপারেটরকে সহায়তা প্রদান করতে হবে। অর্থাৎ আপনার যিনি সিনিয়র অপারেটর থাকবেন তাকে আপনার সহায়তা করতে হবে। আপনারা যারা সহকারী অপারেটর পদে জয়েন দেবেন, অপারেটরের অবর্তমানে অপারেটরের দায়িত্ব পালন করতে হবে। তার মানে এই পদে দেখুন আপনার যে কাজ সেগুলো তো করতেই হবে। যদি কোনোদিন অপারেটর না থাকে সেক্ষেত্রে আপনাকে অপারেটরের কাজটা চালায় নিতে হবে। এই যে কাজগুলো দেখছেন এই কাজগুলো কিন্তু অধিদপ্তর থেকেই বন্টন করে দেয়া, অপারেটর এবং সহকারী অপারেটর। এই আপনারা যারা জয়েন দেবেন আপনাদের জয়েন দেওয়ার পরে আপনারা অবশ্যই এগুলো খুব ভালো করে দেখে যাবেন, কারণ আপনি এই কাজের ব্যত্যয় ঘটলে কিন্তু আপনি দায়ী থাকবেন। সুতরাং এগুলো শাখা থেকে বা দপ্তর থেকে আপনার জন্য ন্যস্ত করা হয়েছে এই পদের জন্য। এরপরে আমরা দেখব টেকনিশিয়ান অর্থাৎ ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে আপনারা জয়েন দেবেন। আপনাদের কোন কোন কাজ করতে হবে জয়েনের পরে সেই বিষয়গুলো আমরা দেখব। যত্ন সহকারে সমস্ত সরঞ্জাম রক্ষণাবেক্ষণ, ব্যবহার, ল্যাবরেটরি কক্ষ পরিষ্কার রাখা, অনুমোদিত ব্যক্তিদের সরঞ্জাম পরিচালনা, পরীক্ষাগারে থাকার অনুমতি না দেয়া, অর্থাৎ যাদের কোনো অনুমতি নাই তাদের সরঞ্জাম পরিচালনা করা এবং পরীক্ষাগারে তাদের থাকার কোনো অনুমতি না দেয়া, পরীক্ষাগার উপকরণগুলোর চাহিদা প্রস্তুতকরণ ও যথাযথ হিসাব সংরক্ষণ, নির্দেশনা অনুসারে শস্য প্রাপ্ত হলে নমুনা নেয়ার ব্যবস্থা করা, আর্দ্রতা, উপদ্রব, ধূলিকণা এবং বিদেশি উপাদানের বিষয়বস্তু সাধারণ প্রকার এবং মান নির্ধারণের জন্য নমুনাগুলি
বিশ্লেষণ করা, সমস্ত পরীক্ষা ফলাফলের সঠিক রেকর্ড সংরক্ষণ এবং যথাযথ কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা। অর্থাৎ এই যে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে আপনারা যারা জয়েন দেবেন তাদের কিন্তু এই কাজগুলো খুব ভালো করে করতে হবে, এটা আপনার জন্য অর্পিত দায়িত্ব। যদি আপনার এই কাজগুলোতে কোনো ব্যত্যয় ঘটে সেক্ষেত্রে কিন্তু আপনার নামে অভিযোগ বা অনেক ধরনের বিভাগীয় ব্যবস্থাও নেওয়া যেতে পারে। এ ধরনের কিছু রুলস এবং রেগুলেশনস রয়েছে। এরপরে দেখি আমরা স্টিভেডর সর্দার পদের যে কাজগুলো আপনাদেরকে করতে হবে। জাহাজের আগমনে বার্থিং ও অন্যান্য কাজে প্রয়োজনীয় শ্রমিক ব্যবস্থাপনা করতে হবে, জেটি, এলিভেটর, বিন ডেক, বিন বটম এবং ব্রিজের অভ্যন্তরস্থ ধুলাবালি নিয়মিত পরিষ্কারকরণ করতে হবে। সাইলোর সার্বিক পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। এই যে কাজগুলো স্টিভেডর পদের জন্য কিন্তু এগুলো বাধ্যতামূলক। আমরা যে কাজগুলো দেখলাম অপারেটর, সহকারী অপারেটর, স্টিভেডর সর্দার এবং টেকনিশিয়ান পদের, এই সবগুলো কাজে কিন্তু দপ্তর থেকে বন্টন করে দেয়া। সুতরাং এগুলো আপনার খুব ভালো করে দেখতে হবে যাতে এগুলো যদি আপনি খুব নিয়মিত বা খুব ভালো করে আপনি এগুলো পালন করেন তাহলে দাপ্তরিক ক্ষেত্রে আপনার ডিপার্টমেন্টে আপনার কোনো প্রবলেম হবে না। আপনারা যদি এই পদ সম্পর্কে এবং এই পদের কোশ্চেন সম্পর্কে আরও জানতে চান তাহলে আমার এই চ্যানেলের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আপনারা যারা 2023 সালের অন্যান্য পদের পরীক্ষায় অ্যাপ্লিকেশন করেছেন আপনাদের প্রত্যেকটি পদের কাজ কি, বেতন কত, সুবিধা কি এবং পরীক্ষার ধরন কি, কি বিষয়ে কত মার্কসের পরীক্ষা হবে, এই যে বিষয়গুলো সবগুলো বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। এ কারণে অর্থাৎ আমার এই ভিডিওগুলি পেতে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার এই চ্যানেলের এই ফেসবুকের পেজটি শেয়ার করে রাখবেন। এতে আপনারা যেমন উপকৃত হবেন এবং আপনাদের পরিচিত বন্ধুবান্ধব যারা রয়েছে তারাও তেমনই উপকৃত হবে।